বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনা, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরার অপেক্ষায় জাতি, বললেন মির্জা ফখরুল। যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। খোলা আকাশের নিচে করাইল বস্তির হাজারো পরিবার ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল। সহায়তা অপ্রতুল, বলছেন বস্তিবাসী। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। প্রেসক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি। 23 নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। বিশেষভাবে আমাদের দোয়া চাইছেন আল্লাহ, বিএনপি চেয়ারপারসন তিনি খুবই অসুস্থ আছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করে বিএনপি। তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া, দেশবাসীর দোয়া চান তিনি। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে নিয়েছি। এদিকে প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন বানচালে নানান ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। আসল প্রেতাত্মা বিদায় নিল, পলাতক হলো, তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের প্রচার সমাবেশে হামলার জবাব
ভোটের মাধ্যমে দেবে জনগণ। ঢাকা 17 আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে এই মন্তব্যই করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সকালে রাজধানীর ভাসানটেক মাঠে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না। পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবদের উপর হামলা করা হচ্ছে। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনার রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত্য থাকা প্রয়োজন। বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোনো দলের মধ্যে তো দ্বিমত নেই। সাংবাদিকরা পেশাগত লক্ষ্যে স্থির থাকতে পারছে না মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছেন তারা। এখানে অনৈতিকতা সুবিধা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পড়েছেন সমাজবিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, আর দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। মোহাম্মদ নিজামের ছবিতে যশোর ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ নিজাম। কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন 360 টিম। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। এই চেঞ্জটা করলো স্যার। যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্মে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দেব। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আর একজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না? তাহলে আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই। আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের তৃতীয় স্ত্রী আসমা খাতুনকে। আসমা খাতুন বলে আমরা চিনি,
আমেনা খাতুন কিভাবে আসল নাম এটা আমি বলতে পারবো না, একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে। প্রিন্সিপালের কততম স্ত্রী? সবার ছোট। আমেনা খাতুন কি এই জায়গায়? কিটা তো আমার চেনা আছে নাকি? আপনার দরকারটা কি সেটা? সে ওয়াইফ হোক আর যে হোক, আপনার দরকারটা কি? 4 দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন। ঢুকতে দিলে থেকে। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি। পুরোটা সময় মারমুখী ছিলেন যমুনার ক্যামেরা দেখে। কোনো কিচ্ছু করিনি, একজনের নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন? জানেন নিয়ম সিস্টেম জানেন? বলেন। আচ্ছা, একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমাদের একজন লোক আসুন। 2023 সালে নানা অভিযোগে অধ্যক্ষ সহ 15 জনের বেতন ভাতা বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে বছর না ঘুরতেই 9 জনের বেতন ছাড়ও করে অধিদপ্তর। তখন আটকে যান 6 জন। তারা কারা? এই 6 জনের মধ্যে 2 জনের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা নেই। 4 জনের সব প্রক্রিয়া বৈধ বলে সুপারিশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি। এই জালিয়াতি ও তদন্তের গাফিলতি নিয়ে জানতে গেলে এড়িয়ে যেতে চান অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। মিটিং রাখছে আর আমরা ফিরে দৌড় দিতেছি, এখন এইটা একটু বন্ধ রাখেন, আপনি শুনে কি বিষয় বলেন, রেকর্ড করেন। পরে আশ্বাস দেন খতিয়ে দেখার। অসুবিধা নেই, আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, যদি একেবারে সুস্পষ্ট প্রমাণ থাকে আমরা করার ব্যবস্থা নেব, যেই যুক্ত থাকুক, কোনো সার নাই। থ্যাংক ইউ। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে খবর পেলাম ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ বিভিন্ন দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করেছে ভোলা বরিশাল সেতু সংগ্রাম কমিটি। সেখানেই আছেন আমার সহকর্মী রাজীব আহমেদ। আমরা তার সঙ্গে একটু যোগ দিয়ে কথা বলতে চাই। রাজীব, গাড়ি চলাচল কি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীরা কি বলছেন এবং সেখানে কোনো পুলিশ কর্মকর্তাকে কি দেখতে পেয়েছেন আপনি? সেতুর দাবিতে এখানে তারা শাহবাগ অবরোধ করে এবং তারা বলছেন যে এখানে তাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে তারা অবরোধ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা প্রচুর পরিমাণে তারা শাহবাগ অবরোধ করে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন এবং এখানে তারা যান চলাচল, তাদের এই অবরোধের কারণে যান চলাচল প্রায় ব্যাহত হয়ে গেছে এবং তারা তাদের দাবি হচ্ছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে এবং এই অবরোধের সাথে ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলা জেলা সহ অন্য যারা ঢাকায় থাকেন তারা এর সাথে সহমত পোষণ করে তারা এই অবরোধ করছেন এবং তারা কি বলছেন আমরা যদি একটু কথা বলি যে আসলে তারা কি বলছেন, আসলে আমরা দাবিটা কি যদি একটু বলেন। আমাদের যে দাবিটা ছিল, আজকে আমরা দীর্ঘদিন যাবত যে দাবিটি জানিয়ে আসছি, আমাদের একটি সেতু দিতে হবে। এই সেতুর যে যুক্তিটা ছিল এই যে আমরা ভোলাবাসী সবসময় জাতীয় গ্রিডে গ্যাস দিয়ে আসতেছি, বিদ্যুৎ দিয়ে আসতেছি, জাতীয় অর্থনীতি। আমরা আজকে আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতুর জন্য দাঁড়িয়েছি আমরা, এবং আমরা চাই আমাদের ভোলা বরিশাল সেতুর দাবি মেনে নেই। এইভাবে তারা মিছিলের মাধ্যমে তাদের কথা হচ্ছে তারা বাংলাদেশ থেকে ভূখণ্ড থেকে তারা অনেকটা আছে, এই কারণে তারা চাচ্ছেন যে দেশের ভূখণ্ডের সাথে তারা সংযোগ করার জন্য তারা এই সেতু চান এবং এই সেতুর মাধ্যমে বাংলাদেশকে ভোলার সাথে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য তাদের এই দাবি, এটাই তারা প্রত্যাশা করছে। জি রাজীব, ব্যাপক জনসমাগম দেখছিলাম, এই পরিস্থিতি কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে জানবো আপনার কাছ থেকে পরবর্তী খবরে যোগ দিয়ে। আগুনে নিঃস্ব করাইল বস্তির হাজারো পরিবার, তৃতীয় দিনেও খোলা আকাশের নিচে দিন রাত কাটছে বস্তিবাসীর। 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে ছাই। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, আজ তাদের শেষ সম্বল আকাশ আর চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া ধ্বংসস্তূপ। এখনো ছাই চাপা ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন তারা। পুড়ে যাওয়া মালপত্রের ভেতর থেকে টিকে থাকা শেষ সম্বল খুঁজে বের করার চেষ্টা। খোলা আকাশের নিচে রাত কাটানোদের মধ্যেও অসুস্থ হচ্ছেন শিশুরা। কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে তা অপ্রতুল বলছেন বস্তিবাসীরা। মালিকরা যারা সহযোগিতা আমাদেরকে করে তারা যদি বলে তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ভাবে ভালোভাবে পাই, না হলে কেউ পাই কেউ পাই না। চতুর্দিকে মানুষ পাই লাইন দিয়ে ধরে ওরাই নিয়ে যায়, আমরা পাই না। এই কালকে বালতিগুলো দিচ্ছি, তাহলে এনো লাইন ধরছে আংরা বাসা পাইলই না। টুকিন ছাড়া যেতে দিব না, আমরা সরে গেছি, যেমনি বলতে সরে গেছি। পরে দেখি না টুকিন ছাড়া সবাই সিরিয়াল ধরতেছে, যারা পড়ছে নিচে কেউ পাই কেউ পাই না।
হইতে চতুর্দিকে মানুষ ভাই নই লাইন ধরে ধরে ওরাই নিয়ে যায় আমরাই পাই না এই যে কালকে বালতিগুলো দিছি তাহলে এনো লাইন ধরছে আমরা বাসা পাইলই না টুকিন ছাড়া যেতে দিব না আমরা সরে গেছি যেমনি বলতে সরে গেছি পরে দেখি না টুকিন ছাড়া সবাই সিরিয়াল ধরতেছে যার পড়ছে নিচে না পড়ছে নিচে কিন্তু ভাবতেলাম আমরা কিছুই পাইনি। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও ৩ গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ৩ জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে ৩ জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, 2 জন গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমাদের খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারে, এই মুখে মারে নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখব না, অপরাধী হিসেবে আমরা গণ্য করব। কে কোন দল করে, কে কোন গ্রুপ করে, এগুলি আমাদের দেখার বিষয় না। আমরা আইনের আওতায় তাদের গান। গোলাগুলি ও হত্যার ঘটনায় থমথমে কান্দিপাড়া এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিন আইবি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে বেলা 12টা পর্যন্ত। 120টি আসনের বিপরীতে 9526 জন পরীক্ষা দিয়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় 80 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে 2,84,216টি। গত বছরের তুলনায় প্রায় 45,000 কম আবেদন পড়েছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলের গুণগত মান বৃদ্ধির কারণে এবার আবেদন কম, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠিত হলো জলশিরি রান বাংলা হাফ ম্যারাথন। কুয়াশা মাখা সকালে দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে রূপগঞ্জের জলশিরি আবাসন প্রকল্প। সুস্থ জীবনযাপন আর ফিটনেসের বার্তা নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন নানা বয়সী মানুষ। হাফ ম্যারাথনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। হেমন্তের কুয়াশা মাখা ভোর, হিম হিম হাওয়া গায়ে মেখে শুরু দৌড়। জলশিরি রান বাংলা হাফ ম্যারাথনে এবার 1600 মানুষ দৌড়েছেন। নারায়ণগঞ্জের জলশিরি আবাসন এলাকায় আয়োজিত এই ইভেন্টে ছিল 3টি ক্যাটাগরি: 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার ফান রান। 2 দিন ধরে স্বপ্নই দেখছি এটাতে চ্যাম্পিয়ন হব। ইনশাআল্লাহ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আর এই নিয়ে আমার 148 প্লাস ইভেন্ট। এটা আমার সেকেন্ড পার্সোনাল বেস্ট এবং আজকে আমি 64 মিনিটে আমার 10 কিলোমিটার শেষ করলাম। দৌড়লে তো স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, মানে লুক কম হয়। ফার্স্ট রান ছিল আমার লাইফে, তো আমি আসলে ওভাবে কখনো ভাবি নাই যে আমি ম্যারাথন করব এরকম কিছু। 5 পেসে রান করছি, 1 ঘন্টা 44 মিনিটে আমার বেস্ট পেয়ার শেষ করেছি। 21 কিলো হাফ ম্যারাথন। সূর্য উত্তাপ ছড়াতেই বাড়ে দৌড়বিদদের গতি। সবুজে ঘেরা লেকপাড়ের চওড়া সড়কে দৌড়াতে এসে ভিন্ন অভিজ্ঞতার গল্প শোনান অংশগ্রহণকারীরা।
আজকে আমরা এখানে এসেছি আমাদের পার্সোনাল বেস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা দুজনেই সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ রান বাংলাকে এত সুন্দর একটা ইভেন্টের জন্য। আমরা সবাই এক্সট্রিমলি এনজয় করেছি, সবাই মিলে একসাথে দৌড়েছি। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি 15 কেজি কমিয়েছি হচ্ছে এই 10 কিলোমিটার দৌড়ানোর জন্য লাস্ট ইয়ার। আমি রেগুলার রান করি হাতের ছেলে, এখানে গত বছর করেছিলাম, এবছরও করেছি, খুবই সুন্দর রান হয়েছে। কোনো প্রকারের হ্যাসেল ছাড়া এবং সুন্দর ট্র্যাকের মধ্যে এবং ওয়েদার চমৎকার ছিল, সব মিলে আজকের রানটা খুব ভালো ছিল। পেশাদার দৌড়বিদরা জানান সুস্থ জীবনযাপন আর শরীর চর্চায় মানুষ এখন বেশি উৎসাহী। সামনের দিনে আরও বড় পরিসরে ম্যারাথনের পরিকল্পনার কথা জানান আয়োজকরা। ডিসেম্বরের 7 তারিখ আয়রনম্যান ক্যালিফোর্নিয়াতে, সো আমি 1 তারিখ ফ্লাই করব। আর আমার ট্রেনিংয়ের মধ্যে যে রানটুকু ছিল আজকে সেই লাস্ট রানটুকু আজকে আমি করলাম। দৌড়ানোরও গ্রামার আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এলোমেলো দৌড়ে অনেক ইনজুরিতে পড়েন। আমাদের এই ধরনের রানিংয়ের ইভেন্টের মূল উদ্দেশ্য থাকে আপনার ফিটনেস সম্পর্কে সচেতন করা, সেটা অবশ্যই গ্রামার মেনে করতে হবে। এখন আমরা সামনে সেটা নিয়ে কাজ করার সময় এসে গেছে। সামনের দিনগুলোতে আমরা এই কোয়ালিটি রেসের মাধ্যমে বাংলাদেশের তরুণ থেকে শুরু করে শিশুরা এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে সকলের জন্য ভালো আয়োজন করতে চাই এবং আমাদের সব সময়ের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন থাকবে যমুনা টেলিভিশনের জন্য। সব ক্যাটাগরিতে অংশ নেওয়া দৌড়বিদদের জন্য ছিল আকর্ষণীয় মেডেল। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।